আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শেয়ার মূলধন নিয়ে আলোচনা করব। তো শেয়ার মূলধনের যে বেসিক ক্লাস বলতে এই শেয়ার মূলধন সম্পর্কে যা যা তোমার জানা প্রয়োজন, যা না জানলে তুমি এই ক্লাসটা আসলে কিছুই বুঝবা না, সেই ক্লাসটা এইচএসসি বেসিক ক্লাস নামে একটা প্লেলিস্ট আছে, সেইখান থেকে তোমরা দেখে নিবা। আমি চতুর্থ অধ্যায় লিখে ওখানে দিয়ে দিব বেসিক ক্লাসের। ওই বেসিক ক্লাসটা তোমরা দেখে নিবা। ওই বেসিক ক্লাসটা না দেখলে আসলে তুমি বুঝতে পারবা না যে আমি কি বলতেছি, কি হইতেছে, কি না হইতেছে, এগুলো তুমি কিছুই বুঝবা না। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে আগে বেসিক ক্লাসটা দেখে নাও, মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে জানো, তারপর ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা। আর এই ক্লাসটা, এই অধ্যায়টা আমি এমনভাবে সাজাইছি যে প্রথম পর্বে আমি যতটা অঙ্ক করব, দ্বিতীয় পর্বে তার থেকে একটু কঠিন যাবে, তৃতীয় পর্বে তার থেকে একটু কঠিন, এরকম আমার মনে হয় যে 4টা বা 5টা পর্বে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব। তো যারা এই 4টা 5টা পর্ব ভালো মতো দেখবা, বাসার কিছু কাজ আছে নিজে করো, না এই কাজগুলো করো, আমার মনে হয় না তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। আর এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই এইচএসসিতে একটা প্রশ্ন থাকে। তো সেখান থেকে 10 নম্বর আমার মনে হয় যে তুমি ইজিলি পারবা, যদি ভালো মতো এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে বলা আছে, আরাফ লিমিটেড 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করল। সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং তা যথারীতি বন্টন করা হলো। আচ্ছা, একটু ধারণা নিই এখানে কি আছে। এখানে আছে মূলত শেয়ার, অনুমোদিত মূলধন, যা তোমরা আসলে হয়তো অনেকে বুঝবা না, আর হচ্ছে ইস্যু, তারপর আরেকটা হচ্ছে আবেদনপত্র। এখন এই 4টা জিনিস কি? শেয়ার হচ্ছে কোম্পানির, যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা মূলত একজন মালিক দেয় না বা দুইজন মালিক দেয় না, একাধিক মালিক দেয়। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে দুইজন, কমপক্ষে দুইজন, সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যৌথ মূলধনী কোম্পানির মূলধন কাকে বলে? কোম্পানির যে মূলধন, এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই শেয়ার বলে। আচ্ছা, এখন এখানে বলা আছে অনুমোদিত মূলধন কি? অনুমোদিত মূলধন হচ্ছে, কোম্পানি যখন তৈরি হয়, কোম্পানির একটা স্মারকলিপি থাকে। ওই স্মারকলিপিতে বলা থাকে যে আপনি কি পরিমাণ মূলধন নেবেন, আপনার কোম্পানির নাম কি হবে, আপনার কোম্পানির উদ্দেশ্য কি হবে, আপনার কোম্পানির অবস্থান কি হবে, আপনার কোম্পানির দায় কিরকম হবে, অসীম না সসীম, আপনাদের এই যে কোম্পানির যারা পরিচালক আছে, প্রবর্তক আছে, এদের সম্মতি, এগুলো সব থাকে। 6টা ধারা থাকে। এই 6টা ধারা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সহজে চেঞ্জ করা যায় না। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে মূলধন ধারা। এই মূলধন ধারায় লেখা থাকে যে কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ মূলধন কত হবে। তো কোম্পানির মূলধন সর্বোচ্চ এখানে যা লিখবা, একটা কোম্পানির মূলধন ওর বেশি ক্রস করতে পারবে না। যদি সাপোজ তুমি লেখো 100 কোটি টাকা মূলধন, প্রত্যেকটা 100 কোটি টাকা মূলধন, এবং এক একটা শেয়ারের দাম হবে 100 টাকা, তাহলে তোমার ওই যে তোমার কোম্পানির মোট মূলধন কখনোই 100 কোটি টাকা ক্রস করতে পারবে না। তুমি 100 কোটি টাকার কম নিয়ে ব্যবসা করতে পারবা, কিন্তু 100 কোটি টাকা কখনোই ক্রস করতে পারবে না। তো এখানে অনুমোদিত মূলধন বলতে বুঝাইতেছে যে এই কোম্পানির সর্বোচ্চ সীমা হচ্ছে এই 10 লক্ষ টাকা, এবং এক একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 10 টাকা যদি একটা শেয়ারের দাম হয়, 1 লক্ষ শেয়ারের দাম হবে, 1 লক্ষ শেয়ার লাগবে 10 লক্ষ টাকা হইতে। আচ্ছা, এখন সেই কোম্পানিকে সম্পূর্ণ 10 লক্ষ টাকার শেয়ারই এখন বিক্রি করবে? চাইলে করতে পারে, আর না চাইলে এর কমও করতে পারে। এখন দেখি কি হইল। কোম্পানি 50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো। এখন কোম্পানি ওই 1 লাখ শেয়ার সে বিক্রি করতে পারবে, সে ওই 1 লাখ শেয়ার সম্পূর্ণ বিক্রি করলো না, সে করলো কি, 50,000 শেয়ার ইস্যু করলো বিক্রয়ের জন্য। এখন ইস্যু করা মানে কি? ইস্যু করা এর মানে হচ্ছে কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে ছাড়লো। এখন যা ইস্যু করে সবই যে বিক্রয় হয় তা না। যা ইস্যু করে অনেক সময় তা বিক্রি হয়, অথবা তার থেকে কম বিক্রি হয়, অথবা তার থেকে বেশি আবেদন পাওয়া যায়। কিন্তু বিক্রি ওই যা ইস্যু করে তার বেশি হয় না। আবেদন পাওয়া যায়, কিন্তু তার বেশি বিক্রি করা যায় না, কিন্তু তার কম বিক্রি হইতে পারে। এখন সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র
পাওয়া গেল। তার মানে 50,000 শেয়ারের জন্য জনসাধারণের নিকট বিজ্ঞাপন দিছে এবং 50,000 শেয়ারের আবেদনপত্রই পাওয়া গেছে। এখন এখানে একটা নিয়ম আছে। তা হচ্ছে যেমন তোমার এখানে এখানে যখন কেউ আবেদন করবে শেয়ারের জন্য তখন তার অবশ্যই টাকাটা জমা দিতে হবে। যেমন যারা চাকরির পরীক্ষা দেয়, এটা মাথায় আসলো এখন, যারা চাকরির পরীক্ষা দেয় তারা কিন্তু আগে আবেদন করে এবং আবেদন করার সময় টাকা দিতে হয়। সাপোজ 500 টাকার একটা আবেদন করলা, একটা সরকারি চাকরিতে আবেদন করলা, কৃষিতে বা তুমি বিসিএসসি আবেদন করলা, 800 টাকা না 900 টাকা নেয়। সেখানে তুমি ওই আবেদন করার সময় 900 টাকা দিচ্ছ, তুমি পরীক্ষাটা এখনো দেও নাই, কিন্তু তোমার 900 টাকা আগে তুমি দিয়ে আবেদন করলা। ঠিক একইভাবে এখানে শেয়ারের জন্য আবেদন করলে আগে ব্যাংকে টাকা জমা দিতে হয়। তাহলে 50,000 শেয়ারের আবেদন যেহেতু করছে, তার মানে 50,000 শেয়ারের টাকা আমি অটোমেটিক পেয়ে গেছি আগে, আমি তারা এখনো শেয়ারের মূলধন দিই নাই, কিন্তু আমি টাকাটা পেয়ে গেছি আর কি। যাই হোক, সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং তা যথারীতি বন্টন করা হলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা। এখন আমরা দেখি এখানে আমাদের কি কি করতে বলছে। এখানে মূলত আমি সৃজনশীল এখনো দেই নাই, সৃজনশীলটা করব আমাদের আহ, মূল অঙ্কের কিছু প্র্যাকটিস করব। যেমন এটা হচ্ছে প্র্যাকটিস অঙ্ক আমার, তারপর আমি সৃজনশীলে যাব। এই প্র্যাকটিস অঙ্কের ভিতরে যা যা যাবে সৃজনশীলের ভিতরে থাকে তার সবই দেব। যার ফলে এই প্র্যাকটিস অঙ্ক 5টা বা 6টা যদি করি, তোমরা সৃজনশীল নিজেরাই করতে পারবা, কারণ প্র্যাকটিস অঙ্কে যা থাকে জাবেদা, ব্যাংক হিসাব, আর্থিক অবস্থা বিবরণী, ঠিক একই জিনিস আছে তোমার সৃজনশীলে। তো কি বলা আছে, সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেলে এবং তা যথারীতি বন্টন করা হলো। আচ্ছা, এখন দেখি এখানে আমাদের কি কি করতে হবে। এখানে আমাদের করতে হবে জাবেদা দাখিলা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এইখানে দেখো আমি কিন্তু এখনো সৃজনশীল দেই নাই। আগে আমরা কয়েকটা এইরকম ক্লাস করব, তার ফলে হবে কি আমাদের এই সৃজনশীলে যাওয়ার আগে আমরা যা যা সৃজনশীলে থাকে তার কমপ্লিট এখান থেকেই জেনে নেব। তার ফলে আমাদের ওই, আমি যদি এখানে এরকম 4-5টা ক্লাস করি, দেখা যাবে যে যখন আমাদের এই ক্লাসটা শেষ হবে তখন নিজেরাই তোমরা সৃজনশীল করতে পারবা। তো ভয় পাওয়ার কিছু নেই, আমিও কয়েকটা সৃজনশীল তোমার বোর্ড থেকে করাই দেবো। এইবারে একটু দেখি, আমাদের প্রথম যে জাবেদা সেটা দিতে হয় হচ্ছে শেয়ারের যে আবেদন তুমি পাইলা ওইটার উপরে। এখন দেখো, সর্বমোট 50,000 শেয়ারের আবেদন, তুমি এখানে কি কি হয়েছে এগুলো তোমার মাথায় নেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে জাস্ট তোমাকে জানাইলো কতটা অনুমোদিত মূলধন কত, তার সর্বোচ্চ শেয়ার সীমা কত, এবং এইটা গুরুত্বপূর্ণ যে একটা শেয়ারের দাম কত টাকা, এইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো একটা শেয়ারের দাম আছে 10 টাকা, অনেক সময় একটা শেয়ারের দাম বলা নাও থাকতে পারে, তো তুমি দেখে নিবা অনুমোদিত মূলধন যদি হয় 10 লক্ষ টাকা, 1 লক্ষ শেয়ার দ্বারা ভাগ দিলেই তো বের হয়ে যায় 10 টাকা, 10 টাকা নৈমিত্তিক থাকতে পারে। আচ্ছা, এইবারে আমার প্রয়োজন হচ্ছে শেয়ারের আবেদন, শেয়ার ইস্যু কত করছি এবং শেয়ারের আবেদন কত পাইছি। আমরা শেয়ার ইস্যু করছি 50,000 এবং শেয়ারের আবেদন পাইলাম 50,000। আচ্ছা ঠিক আছে, শেয়ারের আবেদন যত পাইছি সেটি হচ্ছে আমার এখন মুখ্য বিষয় আপাতত। এখন সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, তার মানে হচ্ছে 50,000 শেয়ারের আবেদনপত্র যদি আমি পাই, তাহলে 10 টাকা করে সবাই আমাকে পে করছে। তাহলে 10 টাকা করে যদি আমাকে সবাই পে করে এই 50,000 শেয়ারের আবেদনে, তারা তার মানে নগদ টাকা দেয় নাই, তারা ব্যাংকে টাকা জমা দেয়। তাহলে 50,000 শেয়ার ইন্টু 10 কত টাকা আসে? 5 লক্ষ টাকা। তাহলে এই টাকাটা আমার কোথায় আসবে? ব্যাংকে আসবে অবশ্যই। তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট 5 লক্ষ টাকা। আর এইটা তারা কিসের জন্য দিছে? শেয়ার ক্রয়ের জন্য দিছে। তাহলে শেয়ার আবেদন, তুমি তো এখনো তাকে শেয়ার মূলধন দেও নাই, তাহলে কি হলো এটা? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 5 লক্ষ টাকা। এখানে ব্যাখ্যা অবশ্যই দিতে হবে যে যেহেতু প্রতি শেয়ার 10 টাকা হিসাবে 50,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এরপরে দ্বিতীয় আরেকটা জাবেদা দিতে হবে। এই দ্বিতীয় জাবেদাটায় তোমাকে এখানে বলা আছে যে সর্বমোট 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেলে এবং তা যথারীতি বন্টন করা হলো। তাহলে দেখো, শেয়ার আবেদনের টাকাটা তোমাকে মানুষ দিছে 5 লক্ষ টাকা, ব্যাংকে তোমার জমা হইলো। আচ্ছা বলো তো, এখানে তুমি শেয়ার আবেদন হিসাবটা ক্রেডিট কেন করছো? এর কারণ হচ্ছে শেয়ার আবেদনটা হচ্ছে তোমার জন্য দায়। এর কারণ যারা তোমার কাছে 5 লক্ষ টাকা দিল, তারা চাইতেছে শেয়ার মূলধন, সেটা তো তুমি এখনো তাদের দেও না। এই জন্য শেয়ারের আবেদনটা ততক্ষণ তোমার কাছে যা দায়, যতক্ষণ না তুমি তাদের শেয়ার মূলধনটা বুঝাই দিতেছো। এখন নেক্সট স্টেপই তোমার কাজ হচ্ছে তাদের শেয়ার মূলধন বুঝাই দেওয়া। তো আমি যখন শেয়ার মূলধনটা তাদের বুঝাই দেবো, তখন আমার এই দায়টা তো শেষ হয়ে যাবে, শেয়ার আবেদনের দায়টা। তখন আমরা জাবেদা করব শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, কারণ এখন তো আমি তাদের প্রত্যেককে শেয়ার মূলধন বুঝাই দিলাম যে ভাই আপনি যে টাকা দিয়েছিলেন এর বিপরীতে নেন আপনি মূলধন নিয়ে, এই যে শেয়ার এটা মূলধনটা আপনি নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমরা মানে শেয়ার মূলধনে আমি এটা ট্রান্সফার করে নিলাম।
স্থানান্তর করে নিলাম। মানে যেই শেয়ার আবেদনটা তারা আমার কাছে করছিল, শেয়ার মূলধন পাওয়ার জন্য, তাহলে আমি তারে এখন মালিকানা দিয়ে দিলাম। এইবারে আসি, আমাকে বলছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের মানে হচ্ছে তোমরা সবাই এসএসসিতে করছো খতিয়ান। যেকোনো দফার শেষে সাপোজ ক্রয়, এরপর যদি হিসাব লেখা থাকে যে ক্রয় হিসাব প্রস্তুত করো, তার মানে হচ্ছে তোমাকে নিশ্চিত খতিয়ান করতে বলছে। এখন খতিয়ান আমরা দুইটা ভাগে করতে পারি, একটা হচ্ছে দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। এখন আমরা টি ছকেও করতে পারবো, চলমান জের ছকেও করতে পারবো, তবে চলমান জের ছকে করলে হয় কি ঝামেলা কম, জের টানা লাগে না। এইবারে দেখি আমাদের এখানে কাজ কি, ব্যাংক হিসাব। তো আমাদের ব্যাংক হিসাব করতে হবে কেন? এই দেখো, আমাদের তো আর্থিক অবস্থা বিবরণী করতে হবে এই অঙ্কে। আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে সেখানে তো সম্পদের ব্যাপার ব্যাপার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাবের প্রয়োজন আছে। অনেক সময় ব্যাংকের টাকা কমবে, যখন কমে তখন ব্যাংকের টাকা কমবে, মূল টাকাটা যা তার থেকে একটু কমে, তখন ব্যাংক হিসাবটা আমার প্রয়োজন হয়। এখন এই অঙ্কে আপাতত এটা নাই, পরবর্তী অঙ্কে আমরা ইনশাল্লাহ এটা দেখব। তো বলছে কি, আমার ব্যাংক হিসাব ডেবিট ছিল 5 লক্ষ টাকা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ছিল 5 লক্ষ টাকা। তো খতিয়ানের সময় আমরা কি জানি নিয়ম? চলমান জের ছকে কয়টা ঘর থাকে তা আমার মনে হয় তোমরা সবাই জানো, 7টা ঘর থাকে। আর টি ছকে থাকে 8টা ঘর। চলমান জের ছকে কোনো প্রকার জের নির্ণয় করতে হয় না। চলমান জের ছকে প্রতিদিনের হিসাব, প্রতি মুহূর্তের হিসাবটা জের প্রতি মুহূর্তে জানা যায়। এবারে যদি আমি ব্যাংক হিসাব করি, তাহলে আমরা কি জানি সব সময় এই বিবরণের ঘরে তার উল্টাটা বসে, বিপরীত বিপরীত এন্ট্রিটা বসে। তাহলে ব্যাংক হিসাব আমার যেহেতু করতে বলছে, এর বিপরীত আইটেম কোনটা? শেয়ার আবেদন। তাহলে শেয়ার আবেদন লিখলাম, শেয়ার আবেদন হিসাব। আর আমরা কি জানি খতিয়ানি দিতে হয় জাবেদা পৃষ্ঠা, দিলাম জাবেদা পৃষ্ঠা। তারিখ তো এখানে বলা নাই, তাই তারিখ জাবেদার খতিয়ানের কোথাও আমি বললাম না, লিখলাম না। এরপরে দেখি ডেবিটটাকে আমি 5 লক্ষ টাকা কোত্থেকে লিখলাম, শেয়ার আবেদন ছিল ক্রেডিট। ব্যাপারটা হচ্ছে ব্যাংক হিসাব যেহেতু আমি করতেছি, তো ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমার এন্ট্রিটা বিবরণের ঘরে বসবে হচ্ছে বিপরীত আইটেমটা, আর টাকাটা বসবে ব্যাংক হিসাব যে ডেবিট ছিল সেই ডেবিট ঘরে। তাহলে যেহেতু ব্যাংক হিসাব করতেছি, তাহলে ব্যাংকের টাকাটা আমার বসবে ঠিক ব্যাংক হিসাব যেই ঘরে ছিল সেই ঘরে। আর এখানে লিখতে হবে বিপরীত আইটেমটা। যেমন এটা আমি আর একটু সহজভাবে যদি তোমাদের বুঝাই, এটা হচ্ছে এরকম, তোমার বাসায় যদি কেউ মেহমান আসে, তাহলে কি তোমার নাম বাইরে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো তোমার বাসায় কে কে আসছে, তখন তুমি বলে নিবা যে না আমি আছি, এটা তুমি যে আছো তো সবাই জানে। তো এইটা জানার প্রয়োজন যে তোমার ঘরে কারা কারা আসলো। যেমন মামা আসছে, আমার খালু আসছে, আমার চাচা আসছে, এরা আসছে। তাহলে তাদের নামটা তুমি বলো। তো ব্যাংকের ঘরে তো ব্যাংক থাকবে, এটা তো জানা কথাই। এটা জানা প্রয়োজন যে ব্যাংকের সাথে রিলেটেড কারা কারা। এই যে দেখো, এইটার ভিতরে ব্যাংক নাই, সুতরাং এখানে কিন্তু এটা আসে নাই। ব্যাংকের সাথে রিলেটেড হচ্ছে শেয়ার আবেদন, এই আইটেমটায়, এই যে লেনদেনটায়। তো সেই ক্ষেত্রে এখানে ব্যাংকের ঘরে আসছে শেয়ার আবেদন, লিখলাম শেয়ার আবেদন। এখন টাকা যদি কোনো তারা কোনো প্রকার উপহার নিয়ে আসে, সেটা যাবে কার ঘরে? অবশ্যই ব্যাংকের ঘরে যাবে। মানে মেইন কথা হচ্ছে যে ব্যাংক যদি ডেবিট থাকে তাহলে ডেবিটের ঘরেই টাকা বসবে। আইটেমটা ডেবিটের বা ক্রেডিটের যা হোক ওটা দেখার দরকার নেই। এইবারে জেরের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে, এইখানে যে ডেবিট টাকা আছে যদি ক্রেডিটে থাকতো এর আগের কিছু, তাহলে বিয়োগ হইতো। মানে ডেবিটে ডেবিটে যোগ, ডেবিটে ক্রেডিটে বিয়োগ, ক্রেডিটে ক্রেডিটে যোগ, ক্রেডিটে ডেবিটে বিয়োগ। এখানে তো যোগ বিয়োগ করার মতো কিছুই নাই জেরে, তাহলে 5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকাই বসে যাবে। এরপরে আসি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে, এটা কেন প্রয়োজন? যে এই যে শেয়ার ইস্যু করলা, শেয়ারের টাকাটা নিলা, এইটা বছর শেষে তোমার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বে কি কি প্রভাব ফেললো সেটা তোমার কাছে জানতে চাইবে। তো সেই সম্পদ, দায়ের, মালিকানা সত্ত্ব এটা যা করা হয় আর্থিক অবস্থা বিবরণীতে। তাই আমাদের আর্থিক অবস্থা বিবরণী এখানে করতে হবে। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদের পাশে আর সম্পদের পাশে হচ্ছে আমার সবার আগে লিখতে হয়, তারপর হচ্ছে দায়ের পাশটা লিখতে হয় বিবরণী ছকে। তো সম্পদের পাশে আমরা এখানে একটা জিনিসই দেখি, তা হচ্ছে ব্যাংক। আর শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব দায় সমূহের ভিতরে আসবে হচ্ছে শেয়ার মূলধনটা। এবারে দেখি আমরা এটা, এখানে কোনো তারিখ দেয়নি তাই আমরা তারিখ দিলাম না। সম্পদ সমূহের মধ্যে চলতি সম্পদ, ব্যাংক জমা যে চলতি সম্পদ, আমরা এটা সবাই জানি। তো ব্যাংক জমা আছে 5 লক্ষ টাকা, এই দেখো এখানে 5 লক্ষ টাকা, এই যে এইটা সবসময় কাউন্ট করবা। এই যে আমরা খতিয়ান করছি, এই খতিয়ানটা সবসময় দেখবা যে খতিয়ানে কত টাকা আছে ব্যাংকে, 5 লক্ষ টাকা। তো এই 5 লক্ষ টাকাই হচ্ছে আমার চলতি সম্পদ। আর এখানে আর কোনো সম্পদ নাই, সুতরাং এই 5 লক্ষ টাকাই আমার জেটা এনে দিলাম। তার মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহের ভিতরেও আমার 5 লক্ষ টাকা হতে হবে। যদি এর কম হয় তাহলে বা বেশি হয় তার আমার অঙ্ক হয় নাই।
এইবারে দেখি শেয়ার মূলধন কি আছে। শেয়ার মূলধনের ক্ষেত্রে একটু কাহিনী করতে হয়। তা হচ্ছে অনুমোদিত মূলধন কত তা লিখতে হয়। এটা হচ্ছে সিস্টেম। এটা তোমার লিখতেই হবে। আ তো এখানে এটা হচ্ছে পূর্ণ প্রকাশের নীতি। এই যে হিসাবে এটা লিখতে হয়। হিসাব বিজ্ঞান বেশ কয়েকটা নীতিতে কাজ করে। এর ভিতরে একটা হচ্ছে পূর্ণ প্রকাশের নীতি। এই পূর্ণ প্রকাশের নীতি মাইনা চইলা আমরা করি কি এই অনুমোদিত মূলধন কত এগুলো আমরা লিখি। কিন্তু এটা আমাদের জেরের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তো অনুমোদিত মূলধন আমাদের কত ছিল? ৳১০ করে ১,০০,০০০ শেয়ার ৳১০,০০,০০০। তো এখানে আমরা লিখব অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি ৳১০ মূল্যের ১,০০,০০০ শেয়ার। তাহলে হয় কত? ১০ গুণ ১,০০,০০০ ৳১০,০০,০০০। এই যে জের এইটা আমার মাথায় নিও না যে উপরে ৫ লাখ এখানে ১০ লাখ কেন আসলো, তাহলে আমার অঙ্কটা মনে হয় ভুল গেছে, এরকম কিছুই না। এরপরে আসছে হচ্ছে ইস্যুকৃত। আমি ইস্যুকৃত কত করছিলাম? আমি কত ইস্যু করছিলাম? আমি ইস্যু করছিলাম ৫০,০০০ শেয়ার। তাহলে যেহেতু আমি ৫০,০০০ শেয়ার ইস্যু করছি, তাহলে ওই পরিমাণ টাকা আমি আদায় করছি। যেহেতু আমার ওই পরিমাণে আমি আবেদন পাইলাম, তো সেই ক্ষেত্রে আমি লিখব ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার মূল্য। এখানে এটাও বলা যায় ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। কারণ যেই পরিমাণে আমি ইস্যু করছি ঠিক সেই পরিমাণেই বিলি করছি এবং আদায়ও ঠিক ওই পরিমাণই হইছে। আগে হইতো কি যে ইস্যু আর বিলি যাই করে আদায় হয় না, কারণ অনেকের টাকা অল্প 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 করে দিত। এখন আর ওই সিস্টেম নাই। এখন টাকা যা বিলি করে সাথে সাথে নিয়ে নেয়। সেই ক্ষেত্রে মানে অনেক পাবলিক আছে তোমার শেয়ার ক্রয় করার মতো। সেই ক্ষেত্রে বাকিতে তুমি কেন দিবা? তো সেই ক্ষেত্রে ইস্যু এখন আমরা এটাও লিখতে পারতাম ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। তো আমরা কি জানি প্রতিটা শেয়ার কত টাকা ছিল? ৳১০। প্রতিটি ৳১০ মূল্যে ৫০,০০০ শেয়ার। দাম আসে কত? ৳৫,০০,০০০। এই দেখো এখানেও আসলো আমার ৳৫,০০,০০০। আমার জের আসলো ৳৫,০০,০০০। তাহলে সম্পদের পাশেও ছিল ৳৫,০০,০০০। আমার মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহের ভিতরেও আছে ৳৫,০০,০০০। তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। এইবারে আমরা যাই দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে বলছে দেখো প্রথম অঙ্কটা ছিল আমি ইস্যু করছিলাম ৫০,০০০, আমি আবেদনও পাইছি ৫০,০০০। আচ্ছা একটু বলো তো, এটা তো স্বাভাবিক, কিন্তু এরকমও তো হয় যে যত তুমি ইস্যু করবা তার থেকে বেশিও হইতে পারে। অবশ্যই হইতে পারে তুমি যা ইস্যু করবা শেয়ার তার থেকে কমও আবেদন তুমি পাইতে পারো, এটি স্বাভাবিক। তা আমরা একটু দেখি এখানে এখানে একটা অঙ্ক আছে, তা হচ্ছে ইস্যু করছো তুমি ৫০,০০০ কিন্তু আবেদন পাইছো তুমি ৬০,০০০। এটা হইতেই পারে, মানুষের আগ্রহ বেশি থাকতে পারে। তো এইটা আবার একটু পড়ি আমরা। আলিফ লিমিট এই এতটুকু হচ্ছে একই 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 এখানে এটা হচ্ছে আমি আমিনুল স্যারের বই থেকে এটা লিখছি। এই বইটা আমার মনে হয় যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের জন্য খুব ভালো। তো এখানে বলা আছে আলিফ লিমিটেড ৳১০ মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি ৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলো, কিন্তু তারা আবেদন পাইল হচ্ছে ৬০,০০০ শেয়ার এবং এর ভিতরে ৫০,০০০ শেয়ারের টাকা শেয়ার তারা বন্টন করছে, কারণ তারা ইস্যু করছিল ৫০,০০০ শেয়ার, মানে জনসাধারণকে জানাইছে যে দেখো ভাই আমরা ৫০,০০০ শেয়ার ইস্যু করব। তো সেই ক্ষেত্রে তুমি তো তার থেকে বেশি শেয়ার দিতে পারবা না। তো তুমি কি করলা, ওই ৫০,০০০ শেয়ারই তাদের তুমি শেয়ার মূলধন দিলা। বাকি করলা কি, বাকি ১০,০০০ শেয়ার শেয়ারের টাকা যেটা ছিল সেটা তুমি ফেরত দিয়ে দিলা। তো এখন আবার কি করতে হবে, এটা জাবেদা করতে হবে। জাবেদা করার ক্ষেত্রে সবসময় মনে রাখবো প্রথম জাবেদাটাই হচ্ছে যে তুমি ব্যাংকে টাকা পাইলা এইটার। তাহলে ব্যাংকে আমি কত টাকা পাইলাম একটু দেখি। এক একটা শেয়ারের মূল্য ১০ টাকা, তাহলে সর্বমোট শেয়ারের আবেদন পাইলাম আমি ৬০,০০০। তাহলে একটু দেখো এখানে ৬০,০০০ ইন্টু ১০ আসে ৬,০০,০০০ টাকা। এই যে ৬,০০,০০০ টাকা, তাহলে জাবেদা করলাম ব্যাংক হিসাব ডেবিট ৬,০০,০০০ টাকা। আর এই টাকাটা তারা কেন আমাকে দিল? শেয়ার ক্রয়ের জন্য। তাহলে এখন তারা শেয়ার কিনবে, তারা এটা আবেদন করছে আর কি। তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ৬,০০,০০০ টাকা। তো শেয়ার আবেদনটা আমার জন্য কি একটা দায়, কারণ এখনো তারা আমাকে কি বুঝায় দেয় নাই, মূলধন বুঝায় দেয় নাই। তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য এখনো দায় রয়ে গেল। এখন পরের ধাপেই প্রতিষ্ঠান করে কি, এই দায়টা শেষ করে ফেলে। কিভাবে শেষ করে? মূলধনে এটা ট্রান্সফার করে নেয়, যে তুমি যে টাকাটা শেয়ার আবেদনের জন্য করছো সেই আবেদন টাকাটা পরে তারা মূলধনে স্থানান্তর করে ফেলে। তাহলে জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট ৬,০০,০০০ টাকা। এখন দেখো এই যে ৬,০০,০০০ টাকা আমি পাইলাম অ্যাট ফার্স্ট, এই ৬,০০,০০০ টাকার কি আমি কি আমার কাছে রাখতে পারবো? কখনোই না, কারণ আমি তাদেরকে শেয়ার দিতে পারবো সর্বোচ্চ ৫০,০০০ শেয়ার। তো ১,০০,০০০ টাকা আমি কি মাইরা খাবো তাদের কাছে? এটি সম্ভব নাকি? তো ১,০০,০০০ টাকা তো তাদের আমার ফেরত দিতে হবে। এই জন্য শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট করছি আমি কত টাকা? ৫,০০,০০০ টাকা। কিভাবে? এই যে ৫০,০০০ শেয়ার আমি যেহেতু আমি তাদের দেব, এই ৫০,০০০ শেয়ার আমি তাদেরকে দিলাম। এই ৫০,০০০ শেয়ারে ১০ টাকা করেই আমি আমার মূলধনে নিতে পারবো। তাহলে ৫০,০০০ ইন্টু ১০
5 লক্ষ টাকা। আর এই 1 লক্ষ টাকা এই যে হতভাগারা ছিল যাদের আমি শেয়ার দিতে পারি নাই 10,000 শেয়ার, এই যে 10,000 শেয়ারের অতিরিক্ত আবেদন ছিল, এই যে বলা আছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তাহলে আমার ব্যাংকে টাকা আসছিল, আমি তাদের ব্যাংকেই টাকা ফেরত দেব। এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। তাহলে দেখো 6 লক্ষ টাকা আর ক্রেডিট পাশেও 6 লক্ষ টাকা আমার মিলে গেল। তাহলে আমার জাবেদা শেষ। এইবারে আমার ব্যাংক হিসাবে, এইখানে ব্যাংক হিসাবের একটা মজা আছে, তা হচ্ছে এইবারে ব্যাংক হিসাব আমার যে 6 লক্ষ টাকা অ্যাট ফার্স্ট ছিল শেয়ার আবেদনের, সেখান থেকে 1 লাখ টাকা ফেরত দিলে 5 লাখ টাকা ফিরে আসবে, এইটা আর কি। এই জন্যই ব্যাংক হিসাব করতে হয়। অ্যাট ফার্স্ট আমার শেয়ার আবেদনে দেখো, শেয়ার আবেদন আমার বিপরীত পাশেরটা লিখতে হয়। তাহলে শেয়ার আবেদন হিসাব লেখার পর ব্যাংক ছিল ডেবিট পাশে, তো ডেবিট পাশে 6 লক্ষ টাকা লিখলাম, যোগ বিয়োগ করার কিছু নাই, তো জিরেও ডেবিট পাশে টাকা বসলো। দ্বিতীয় আইটেমে দেখো এখানেও ব্যাংক হিসাব আছে। এই যে 1 লাখ টাকা এ কার ভিতরে ছিল? শেয়ার আবেদনের মধ্যে ছিল। তাহলে এই জায়গায় ব্যাংকের বিপরীত হচ্ছে শেয়ার আবেদন, শেয়ার মূলধন না কিন্তু। এই ডেবিটের 6 লক্ষ টাকা হচ্ছে এই থেকে এই 5 লাখ আর 1 লাখ বের হইল। তাহলে এই যে ব্যাংক হিসাবের 1 লাখ টাকা, এটা মূলত কার অংশ ছিল? শেয়ার আবেদনের অংশ ছিল। তাহলে আমার 1 লাখ টাকার ব্যাংক হিসাবের বিপরীতে হচ্ছে শেয়ার আবেদন, লিখলাম শেয়ার আবেদন। এখন এখানে ব্যাংক হিসাব কোথায় ছিল? ক্রেডিট, টাকাটা লিখতে হবে ক্রেডিট পাশে। তো আমরা কি শিখছিলাম? ডেবিট আর ক্রেডিট হয় বিয়োগ। তাহলে উপরে ছিল 6 লাখ টাকা, এখন এখান থেকে 1 লাখ টাকা গেল, তাহলে থাকে এই যে 6 লাখ টাকা, এইটা ধরবা যে রেটটা, 6 লাখ থেকে 1 লাখ গেল, রইল কত? 5 লক্ষ টাকা। তাহলে আমার ব্যাংকে এখন টাকা আছে 5 লক্ষ টাকা। এখন তুমি যদি এটা পারো তাহলে তোমার তার ব্যাংক হিসাব করার প্রয়োজন নেই, তুমি তেমনিতেই বুঝবা যে এটা কত টাকা আছে এখন। এইবারে আমরা করবো আর্থিক অবস্থার বিবরণ। আর্থিক অবস্থার বিবরণী ঠিক আগের সিস্টেম, সম্পদ আগে দিতে হবে। তো সম্পদের ভিতরে আমার আছে চলতি সম্পদ, আমি আর বাকি কোথা থেকে আনবো? তো চলতি সম্পদে ব্যাংক জমার আমার আছে 5 লক্ষ টাকা, এটাই মোট সম্পদ আমার 5 লক্ষ টাকা। তাহলে আমার শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহের ভিতরেও 5 লক্ষ টাকাই হইতে হবে। আবার সেই একই গান, অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। আচ্ছা ঠিক আছে, 10 লক্ষ টাকা। এইখানে এই 10 লক্ষ টাকা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই, অনেকে এইখানেও লিখতে পারো, ইচ্ছা এখানেও লেখা যায়, এখানেও লেখা যায়, তবে ডাবল জেড দিতে হবে, এটা বন্ধ করে দিতে হবে। এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই যে 5 লাখ হইলো কেন, 10 লাখ হইলো কেন, এটা আলাদা জিনিস। এটা আমরা কোন নীতির জন্য দিই? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতির জন্য দিই। যদি প্রশ্ন হয় তাহলে এটা বলবা। এরপরে ইস্যুকৃত আদায়কৃত শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, এইটা হচ্ছে মেইন জিনিস, যে আমি শেয়ার মূলধন কত টাকা কাউন্ট করলাম। তাহলে প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার কত টাকা আসে? 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকা এখন আমার সে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ। তাহলে উপরে 5 লাখ, এখানেও 5 লাখ, হইলেও আমার অঙ্ক মিলে গেল। এইবার তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখো একটু তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো, অথবা ভিডিওটা পজ করো, তোমরা এই একটা আর এই একটা, এই দুইটা অঙ্ক করতে পারো। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও বাজায় দাও, যার কারণে তুমি এই ধরনের ভিডিও আমি যদি দেই সবার আগে তোমার কাছে যায়। আর আমি হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রত্যেকটা অধ্যায় এরকম ধারাবাহিকভাবে দেওয়া যাব, যাতে তোমাদের উপকার হয়। আর বোর্ড কোশ্চেনও ধারাবাহিকভাবে দেব, তবে সেটা প্লেলিস্টে থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।